জয়গুরু, নমস্কার। আজকে আলোচনা করব যে বিষয়টি নিয়ে, সেটি হলো ভিক্ষে মা। ভিক্ষে মা বিষয়টা কি অনেকেই জানতে চান। দেখুন, প্রথমেই এটা অপ্রিয় সত্য হলেও বলি, ভিক্ষে মা যে পদ্ধতি, সেটা কিন্তু কোনো শাস্ত্রীয় পদ্ধতি নয়। কিন্তু এটাকে আমি অশাস্ত্রীয় বলবো না এই কারণে, কারণ ধর্মশাস্ত্র এইরকম বলে থাকে, দেশাচার এবং কুলাচার শাস্ত্রাচারের মান্যতা পায়। যদি সেটা সৌত বা স্মার্ত শাস্ত্রের বিধিকে অমর্যাদা না করে। শাস্ত্রে পরিষ্কার বলেছে, মাতৃবৎ পরদারেষু, সমস্ত নারীকেই মা জ্ঞান করবে। চণ্ডিত আমরা দেখতে পাই ভগবতী দুর্গা, তিনি বলছেন, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। তাহলে মা রূপে তিনি রয়েছেন সমস্ত নারীর মধ্যে। সুতরাং উপনয়ন সংস্কারের সময় কোনো ব্যক্তি, যার পৈতে হচ্ছে, সেই ব্রহ্মচারী বা মানবক যদি কোনো নারীকে মা বলে সম্বোধন করেন, তাতে যদি সেই মা আনন্দ লাভ করে, মাতৃত্বের সুখ লাভ করে, তাতে কোনো অশাস্ত্রীয় কিছু নেই। কিন্তু এটা শাস্ত্র স্বীকৃত নয়। যেই কারণে যারা দেখবেন পৌরোহিত্য করেন, উপনয়ন করাতে গেলে পরে তারা কিন্তু একটু এই বিষয়টা নিয়ে সমস্যায় পড়েন। কারণ পুঁথিতে তো লেখা নেই যে এই সময় ভিক্ষে মা করতে হবে। যেমন বলা আছে, এই সময় বিল্লদণ্ড ধারণ করতে হবে, এই সময় বিল্লদণ্ডকে ভাঙতে হবে, যজ্ঞে দিয়ে দিতে হবে, এই সময় বংশদণ্ড ধারণ করতে হবে। এই রকম সমস্ত উপনয়ন পদ্ধতি, পুরোহিত দর্পণ বা অন্যান্য যে উপনয়ন পদ্ধতি যেখানে রয়েছে, সেখানে কোথাও ভিক্ষে মা এই সময় করতে হবে সেটা পাবেন না। পাবেন না এই কারণেই, কারণ সেটার কোনো শাস্ত্রীয় মান্যতা নেই। তাহলে এখন প্রশ্ন উঠবে, এটা এলো কোত্থেকে? এলো কোত্থেকে এটাও বলা খুব কঠিন, কারণ বাংলার বাইরে এই ভিক্ষে মা কনসেপ্টটাও আবার নেই। এখন অবশ্য বাংলা, বিহার, উড়িষ্যা বলে কিছু নেই, প্রত্যেক প্রদেশের লোক প্রত্যেক জায়গায় গিয়েই বসতি স্থাপন করেছে, এবং এক প্রদেশের সাথে অন্য প্রদেশের বৈবাহিক সম্পর্কও হচ্ছে। সুতরাং এই সংস্কৃতি আদান প্রদানের ফলেও কিছু কিছু অন্য প্রদেশের মানুষের মধ্যেও এই ধরনের আচার অনুষ্ঠান ধীরে ধীরে প্রচলিত হতে পারে বা হচ্ছে, কিন্তু শাস্ত্রে কোথাও নেই। যেই কারণে যিনি পৌরোহিত্য করেন তার সাথে ওই সমস্যা হয়। কেউ বলেন যে যখন ওই নদীতে বা পুকুরে ওই ডন্ডি বিসর্জন করবে, সেই সময় হচ্ছে ভিক্ষে মার প্রথম মুখ দেখবে, তাহলে হচ্ছে তখনই ভিক্ষে মা বলে সম্বোধন করবে। আবার কেউ বলেন প্রথম ভিক্ষে দেবে যে, কেউ বলেন যখন পৈতে হবে, পৈতে হওয়ার পর বাড়ির থেকে বেরিয়ে বিল্লদণ্ড ফেলতে যাবে বা বংশদণ্ড ফেলতে যাবে নদীতে বা পুকুরে, সেই সময় আটকাবে। মানে কোনো নির্দিষ্ট কোনো হিসাব নেই, কিন্তু এই পরম্পরাটা একটা হয়ে আসছে। এটা তাও মোটামুটি ধরুন 1766 সেই সময় বা তার কিছু আগের সময় থেকে হচ্ছে। কেন 1766 বলছি? কারণ আমরা শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ যদি পড়ি, সেখানে আমরা ঠাকুর শ্রীরামকৃষ্ণের উপনয়ন বিষয়ক, উপনয়নকে কেন্দ্র করে কিছু আলোচনা পাব। সেখানে কিন্তু আমরা ওই দেখছি যে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে একজন কামার কন্যা, ধনী, তার নাম, তিনি ভিক্ষে দিতে চেয়েছেন প্রথম। মানে হয় কি, উপনয়নের সময় ব্রহ্মচারী যখন উপনয়ন সংস্কার সম্পন্ন হবেন, তারপরে গুরু তাকে আদেশ করেন ভিক্ষে করতে যাবে। কেন না, গুরু সেবা এবং নিজের উদরপূর্তির জন্য যে অন্নের প্রয়োজন হবে সেটা সে ভিক্ষা করে সংগ্রহ করবে, এবং তাই জন্য সে ভিক্ষা করতে বেরোয়। প্রথম ভিক্ষে দেয় নিজের গর্ভধারিণী মা।
এখন এই প্রথম ভিক্ষেটা ওই কামার কন্যা ধনী দেবী বলেছেন যে আমি দেব। এটাতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সম্মতিও দিয়েছেন। তখন ঠাকুরের বয়স 9 বছর। আমরা শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গে যা পাচ্ছি, হ্যাঁ, সেখানে শারদানন্দজির লেখা, সেখানে পাচ্ছি যে ঠাকুর তাতে সম্মতিও দিচ্ছেন যে হ্যাঁ ঠিক। কিন্তু দেখা যাচ্ছে ঠাকুরের দাদা তিনি হচ্ছেন এটাতে বিরোধ করছেন। রামকুমার চট্টোপাধ্যায় তিনি হচ্ছেন ঠাকুরের দাদা, তিনি হচ্ছেন বিরোধ করছেন, বলছেন না আমাদের বংশে এরকম কোনোদিন হয়নি। কারণ একটা পরম্পরা, শাস্ত্রীয় পরম্পরা প্রচলিত রয়েছে। আর রামকুমার চট্টোপাধ্যায় তিনি হচ্ছেন একজন শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিলেন, টোল চালাতেন, টোলের অধ্যাপনা করতেন, অধ্যাপক ছিলেন সংস্কৃতে। সুতরাং তিনি বংশমর্যাদা এবং শাস্ত্র মর্যাদা রেখে বিরোধ করেন। কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যে আমি তাকে কথা দিয়েছি যে হ্যাঁ আমার উপনয়নকালে মায়ের জায়গায় প্রথম তুমি হচ্ছে ভিক্ষা দেবে। হ্যাঁ, তাহলে মা সম্বোধন করে প্রথম ভিক্ষা গ্রহণ আমি ওর থেকেই করব, এই কথাটা বলে দিয়েছি। সুতরাং আমি যদি এখন এটার অনর্থ করি বা না করি, এটাকে উপেক্ষা করি, সত্য পালন হবে না। আর মিথ্যাকে আশ্রয় নিয়ে, অসত্যকে আশ্রয় নিয়ে আমি হচ্ছে উপনয়ন সংস্কার নেব না, এই একটা বিরোধ 9 বছরের শ্রীরামকৃষ্ণ অর্থাৎ সেদিনের গদাধরের সাথে তার দাদা রামকুমার চট্টোপাধ্যায়ের বাদে। এই সময় এই যে সমস্যা, সেই সমস্যাকে মীমাংসা করবার জন্য হচ্ছে এই পরিবারের অর্থাৎ ক্ষুদিরাম চট্টোপাধ্যায় শ্রীরামকৃষ্ণের বাবার খুব কাছের মানুষ ধর্মদাস লাহা, তিনি হচ্ছে এর একটা মীমাংসা করেছিলেন। তিনি বলেছিলেন যে হ্যাঁ এটা শাস্ত্রে নেই বা তোমাদের বাড়িতে ইতঃপূর্বে হয়নি, এটা ঠিক কথা, কিন্তু বর্তমান সময়ে কথাটা মার্ক করবেন। লীলা প্রসঙ্গ যদি আপনারা যান, গদাধরের কৈশোরকাল যেখানে আলোচনা হয়েছে, সেখানে উপনয়ন সংস্কার নিয়ে আলোচনা আপনারা পাবেন। সেখানে ওই ধর্মদাস লাহা বলছেন যে অনেক সদ্ব্রাহ্মণ পরিবারে ইতঃপূর্বে, এই যে কথাটা অনেক সদ্ব্রাহ্মণ পরিবারে ইতঃপূর্বে মানে সাম্প্রতিক সময়ে অনেক সদ্ব্রাহ্মণ পরিবারে এই রীতিটা চালু হয়েছে। যদি এমনটা হয় তাদের যখন লোকনিন্দা হয়নি, তোমার ক্ষেত্রেও এটা হবে না। তাহলে আমি স্বাভাবিকভাবেই ধরে নিতে পারি 1766, কারণ ঠাকুরের আবির্ভাব হচ্ছে ইংরাজি 1757, তার সাথে 9 বছর যোগ দিতে হবে, 9 বছর বয়সে ঠাকুরের উপনয়ন হয়েছিল। তাহলে 1766-তে যদি এই রকম আলোচনা একটা শোনা যায় ইতঃপূর্বে, তাহলে ধরে নিতেই হবে ওই সময় অর্থাৎ ওই 1700 থেকে 1766, এই যে 60 বছর সময়, এই সময়ের মধ্যেই এই কনসেপ্টটা এসছে। যেই কারণে যেহেতু ভিক্ষে প্রথম দিচ্ছেন, তাকে প্রথম ব্রহ্মচারী মা বলে সম্বোধন করছেন, সেখান থেকেই তার মাতৃত্বের আরোপ। এবং যেহেতু ভিক্ষের দ্বারা গর্ভে ধারণ করেন বলে গর্ভধারিণী মা, ইনি ভিক্ষে দিচ্ছেন, সেই ভিক্ষে দেওয়াকে কেন্দ্র করে মা বলে সম্বোধন করছে, তাই এটাকে বলা হয়ে গেল ভিক্ষে মা। এই রকম এসছে, কিন্তু এর কিন্তু কোনো শাস্ত্রীয় মান্যতা কোথাও নেই। যেই কারণে পুরোহিতদের পক্ষেও বলা খুব দুষ্কর যে কখন এটা হয়। কারণ শাস্ত্রীয়ভাবে প্রথম ভিক্ষে দেওয়ার কথা কিন্তু নিজের গর্ভধারিণী মাতার। এখন এবার এই প্রসঙ্গে অনেক পণ্ডিত মশাইরা অনুমান করেন, এটা অনুমান, এটা একদম মানে ধ্রুব সত্য এরকমটাও আমি বলছি না। এই যে ঠাকুর রামকৃষ্ণের আগে এই যে লাহাবাবু বললেন, ধর্মদাস লাহা, যে ইতঃপূর্বে বেশ কিছু সৎ পরিবারে এইরকম হয়েছে, এর উৎসটা কি, এ কেন হলো? তারাও তো এরকম নিশ্চয়ই কেউ রামকৃষ্ণের মতো বলে আসেননি যে তুমি তোমার থেকে আমি ভিক্ষা নেব প্রথম। অনেকে মনে করেন যে একটা পৈতে খুব ব্যয়বহুল, একটা উপনয়ন সংস্কার করানো একটু ব্যয়বহুল।
আদর্শগতভাবে যে উপনয়ন সংস্কার পদ্ধতি ছিল সেইটা অনেক দিনই আমাদের উঠে গেছে। এটা এখন ফেস্টিভ্যালে এসছে। পৈতে মানেই 200 লোক খাওয়াতে হবে, পৈতেই মানেই একটা বিয়ের মতো একটা অনুষ্ঠান হবে। হ্যাঁ, এই যে টোপর পরানো, এটা কিন্তু পৈতেতে কোথাও নেই। শ্রীক বন্ধন আছে, মালা মাথায় বাঁধা, কিন্তু মাথায় টোপর পরার কোনো ব্যবস্থা নেই। এরকম অনেক কিছু এসছে যেগুলোর কোনো যুক্তি নেই, শাস্ত্রীয় মান্যতাও নেই, হচ্ছে। তো এখন বলছে, অনেকে মনে করছেন এটাই, যে এই যে ব্যয়বহুল একটা অনুষ্ঠান, এটা করার সময় অনেক সময় দেখা গেছে যে প্রতিবেশী ধনী ব্যক্তি হচ্ছে এগিয়ে আসেন যে আমি এতে তোমায় কিছু সহযোগিতা করব, আর প্রথম আমি এই জন্য ওকে ভিক্ষে দিয়ে মা হব। এই জায়গা থেকে এই যে কিছু সহযোগিতা করতে আসা, এখান থেকেই কিন্তু এই একটা মান্যতা প্রাপ্তি, মায়ের মান্যতা এবং ব্রহ্মচারীর নতুন জীবন হচ্ছে। খুব ইন্টারেস্টিং জিনিস যে দেখুন, আমরা বলছি দ্বিজ মানে দ্বিতীয় জন্ম, দুবার দ্বিতীয়, অর্থাৎ প্রথম জন্ম মায়ের গর্ভ থেকে, এবার দ্বিতীয় জন্ম হচ্ছে কোত্থেকে? উপনয়নের দ্বারা। তাহলে সেই সময় কে মা হচ্ছে? যিনি ভিক্ষে দিচ্ছেন তিনি ভিক্ষে মা, সেখানে তিনি মা হয়ে দাঁড়ায়। জন্মের ক্ষেত্রে একটা মা প্রসঙ্গ চলে আসে। জন্ম যখন হচ্ছে মায়ের গর্ভ থেকে, তিনি গর্ভধারিণী হয়ে গেলেন। আর এবার এই ভিক্ষে দিয়ে একটা নতুন মা হলেন, তিনি ভিক্ষে মা, এবং তার জন্য তিনি এই অনুষ্ঠানের কিছু ব্যয় বহনও করলেন। এবং অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে মোটামুটি ভিক্ষে মারা ওই ব্রাহ্মণ পরিবার অপেক্ষায় ধনী হন। এটাও দেখা যায় যে পৈতে যখন হচ্ছে ওই ছেলেটির, ব্রহ্মচারীর, সেই সময় ব্রহ্মচারীর ভিক্ষে মা যেই হন, বেশিরভাগ ক্ষেত্রে তিনি সেই সময় অন্তত নিঃসন্তান থাকেন। অন্তত 80% এরকম দেখা গেছে যে নিঃসন্তান, সন্তানাদি নেই। তখন তিনি মায়ের মা ডাক শোনার জন্য, মাতৃত্বের যে সুখ সেটা আস্বাদনের জন্য তিনি উপনয়ন সংস্কারে সময় মা ভিক্ষে মা হলেন। পরবর্তীকালে এও দেখা গেছে দৈব কৃপায়, মানে এর কোনো ব্যাখ্যা হবে না কীভাবে, সেই ভিক্ষে মা যিনি অনেক দিন ধরে মা হওয়ার মানে সন্তান ধারণের জন্য আকাঙ্ক্ষিত ছিলেন, তার সেই আকাঙ্ক্ষা পরিপূর্ণ হয়েছে এই উপনয়ন সংস্কারে। যখন সেই ব্রহ্মচারীর মুখ থেকে মা ডাক শুনলেন, পরবর্তীকালে তিনি সত্যি সত্যি গর্ভে সন্তানও ধারণ করেছেন। এরকমও দেখা গেছে যজ্ঞের বা বেদ মন্ত্রের মাহাত্ম্য, সংস্কারের মাহাত্ম্য গুণে। সুতরাং এটা যে একেবারে উড়িয়ে দেওয়া যাবে সেটাও নয়, আবার এটা যে একদম শাস্ত্রসম্মত সেটাও নয়। তো যাই হোক, মুখ্য কারণ হলো, আমার মুখ্য আলোচনার উদ্দেশ্য এটা ছিল যে পৈতের বাড়িতে যে গণ্ডগোলটা পুরোহিতের সাথে বাঁধে, কখন হবে এটা বলা খুব কঠিন। এই কারণেই সেটা হলো এর কোনো নির্দিষ্ট শাস্ত্রীয় ব্যাখ্যা নেই, কিন্তু এইভাবে একটা সমাজ, একটা প্রদেশ বা একটা সংস্কৃতি থেকে এটা উঠে এসছে। অত্যন্ত সাধুবাদ জানানোর জিনিস যে একজন মা, যিনি মা ডাক শুনতে ইচ্ছুক বা মায়ের ডাকে তিনি আনন্দ পান, তিনি মা ডাক শুনতে পাচ্ছেন, মাতৃত্বের সুখ আস্বাদন করছেন, এই একটা প্রচলিত রীতির দ্বারা সেটা খুবই ভালো। তবে অনেকেই মনে করেন এই ভিক্ষে মার মৃত্যুতে পূর্ণা শৌচ এরকম কিন্তু ব্যবস্থাও দেওয়া যাবে না, কারণ এটা দত্তক পুত্র নয়। কিন্তু যদি শ্মশান গমন করেন, একাহ একদিন অশৌচ হতেই পারে, একদিন অশৌচ হতেই পারে, এবং তারপরে তিনি ভিক্ষে মায়ের এতে কিছু ভোজ্যাদিও উৎসর্গ করতে পারেন। কিন্তু ওই যে 4 দিন 3 দিন অশৌচ পালন করে 4 দিনের কাজ অমুক তমুক, এগুলোর কিন্তু কোনো শাস্ত্রীয় মান্যতা নেই। এটা আমরা মুখ্যত একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের বাংলাতে এইটা লৌকিক একটা আচরণ গড়ে উঠেছে। অবশ্যই এটা কোনো ক্ষতি যখন করেনি, বরঞ্চ নিঃসন্তান কোনো ক্ষেত্রে নিঃসন্তান নারীকে মাতৃত্বের সুখ প্রদান করেছে। সুতরাং এটি সাদরে গ্রহণীয়।
মূল কারণ হচ্ছে এটাই যে একটা মাকে মাতৃত্বের সুখ প্রদান করা।